আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে আহ, আমরা সেকেন্ড দোলক জিনিসটা কি। সেকেন্ড দোলক হচ্ছে একটা দোলক যে এদিকে তোলে এবং দোলকটা আলটিমেটলি এদিকে যায় এবং এদিকে যায়। ঠিক আছে, একটা দোলকের কাজ কি, এদিকে যাওয়া এদিকে যাওয়া আর এখানে আসা, এটা একটা দোলকের কাজ। সেকেন্ড দোলক যদি হয় সে সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত বলতে পারবা? সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। ঠিক আছে, তো এটা তো আমাদের জানা কথা। এখন কথা হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণটা কি, এখানে আর একটা 6 নাম্বার চলে আসবে যে কিসব ক্ষেত্রে দোলনকালের এই সময়টা চেঞ্জ হয়। এই সূত্রটা দেখি আমরা, দোলনকালের সূত্র কি, ইকুয়াল টু 2 পাই এল বাই জি। মানে যদি কার্যকরী দৈর্ঘ্য অথবা অভিকর্ষ ত্বরণ অথবা উভয় যদি চেঞ্জ হয়, তাহলে কেবল সেই ক্ষেত্রে আমাদের পর্যায়কাল চেঞ্জ হবে, আর কোনো ক্ষেত্রে না। রাতুল ভাই অনেক সময় কোশ্চিন দেয় যে ভর পরিবর্তন হলে হবে কি, বা ঘনত্ব পরিবর্তন হলে হবে কি, সেক্ষেত্রে উত্তর হবে না। ঠিক আছে, তো এটা আরেকটা প্রশ্ন আছে, এটা যে কন্টিনিউয়াসলি যদি আমরা পানি দিয়ে ভর্তি করতে থাকি তাহলে কি হবে, সেটা আমরা একটু পরে বলছি, সেটা 9 নম্বরে একটা আসে হয়তো বা যাক। তো এই যে সময়কাল আছে না, এটা কি চেঞ্জ হতে পারে না? অবশ্যই পারে। কখন হয়? যখন এই অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয় অথবা এই দৈর্ঘ্যটা চেঞ্জ হয়। এই দুইটা যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পর্যায়কালটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন আমরা অভিকর্ষ না মহাকর্ষ অভিকর্ষ 6 চ্যাপ্টার যখন পড়ি, তখন আমরা জেনেছিলাম যে লাইক উপরে গেলে জি এর মান চেঞ্জ হয়, বা মাটির নিচে গেলে জি এর মান চেঞ্জ হয়, তাই না? এটা তো আমাদের জানা কথা। তো সেটাই, সে কারণে আমাদের এই সেকেন্ড দোলকের পর্যায়কাল চেঞ্জ হতে পারে। 2 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড থেকে 1.8 সেকেন্ড হতে পারে, বাড়তে পারে কমতে পারে, বাট হতে পারে, সেটাই হতে পারে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের কিছু কেস থাকে। একটা হচ্ছে, সাপোজ একটা সেকেন্ড দোলক আমরা একটু ক্যালকুলেট করি। একটা সেকেন্ড দোলক প্রথমে এইটুক গেল, আবার ফিরলো, আবার আগালো, আবার ফিরলো, এই 4টা ধাপ করতে 2 সেকেন্ড লেগেছে, এটা হচ্ছে সেকেন্ড দোলকের কাজ। ঠিক আছে, কিন্তু এখন মনে করো যে আরেকটা সেকেন্ড দোলক আছে, সে আর সেকেন্ড দোলক কিন্তু না, সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। মনে করো সেই দোলকটা যেটা, সেটার এইটুক যাওয়া আসা করতে অর যেটা আমাদের টি প্রাইম, মানে নতুন যেটা সময়, সেটাকে আমরা ধরো যে লিখলাম এই ধরো 1.8 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি যে একটা দোলক কিভাবে কাজ করে, সেটা হচ্ছে প্রথমে এখানে থাকে, এদিকে যে এখানে আসে, আবার এখানে ফিরে আসে, আবার এখানে যায়, আবার এখান থেকে ফিরে আসে, এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে একটা সেকেন্ড দোলকের পূর্ণ দোলন হতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড লাগে। ঠিক আছে, কিন্তু এই যে দোলক, এটা কিন্তু সেকেন্ড দোলক না, এটা র্যান্ডম একটা দোলক, অথবা এই দোলকটাই চেঞ্জ হয়ে তখন এটা হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হবে? এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এই দোলকের দোলনকাল চেঞ্জ হয়ে নতুন হয়ে যাবে। ধরি ধরি সেই দোলনকালটা 1.8 সেকেন্ড। তো সেক্ষেত্রে যেটা আমাদের কথা হবে, এখানে আমরা কি বলতে পারবো যে এই দোলকটা 2 সেকেন্ডের একটা দোলন করতো, লাইক এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড লাগতো। বাট নতুন যে দোলকটা হলো সেটা 1.8 সেকেন্ডে হয়ে গেল। অর্থাৎ এই দোলনটা সাপোজ 20 সেকেন্ডে 10টা দোলন দিতে পারতো, পূর্ণ দোলন। একটাতে 2 সেকেন্ড, 20 সেকেন্ডে 10টা, তাহলে এই দোলকটা 18 সেকেন্ডে দিতে পারে। এই সেম দোলক চেঞ্জ হয়ে এটা তৈরি হলো, এবং সে এখন 18 সেকেন্ডে 10টা দোলন দিতে পারছে। তাহলে এখানে একটা নতুন আমরা সেন্টেন্স ইউজ করতে পারবো। কি সেন্টেন্স? সেই সেন্টেন্সটা মনোযোগ দিয়ে শুনবো ওয়ার্ডটা। এই সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড হারিয়েছে। আগে 20 সেকেন্ড লাগতে যেটুক, মানে যেটুক কাজ করতে 20 সেকেন্ড লাগতো, টুকটুক কাজ 10 বার এদিকে এদিক করা, বাট এখন সেটা 18 সেকেন্ড লাগছে। অর্থাৎ সে 20 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড হারাচ্ছে।
আরেকটা যদি দোল 2.2 সেকেন্ড তৈরি হয়, কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আমরা পরে শিখবো, বাট আমরা আগে শিখছি যে জিনিসটা ওয়ার্ড কি, হারানো আর লাভ করা, এই দুটার মানে বুঝবো। এটা সাপোজ 10টা দোলন দিতে 20 সেকেন্ড লাগবে, একটা সেকেন্ডে 2, তাহলে 10 দুগুণা 20 সেকেন্ড। এর 10টা সেকেন্ড দিতে কতক্ষণ লাগবে, এর 22 সেকেন্ড লাগবে। তার মানে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড হারিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড অর্জন করেছে বা লাভ করেছে। ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। লাভ করা আর হারানো। লাভ করা মানে কি, আগে যে টাইমে যেটুক দোলন করতো বা যেই পরিমাণ দোলন করতে যতখানি সময় লাগাতো, এখন তার থেকে বেশি সময় লাগে। যে সময়টুকু বেশি লাগে সেটাকে বলে লাভ করেছে, অর্জন করেছে। আর যদি এমন হয় যে আগে আগে সাপোজ আচ্ছা আচ্ছা আগে আগে সাপোজ হচ্ছে 100 সেকেন্ড লাগতো, এখন সেটাতে 90 সেকেন্ড লাগছে, তাহলে সেক্ষেত্রে বলবো 10 সেকেন্ড হারিয়েছে অথবা বর্জন করেছে। বর্জন করেছে ওয়ার্ডটা বলে না, হারিয়েছে এটা ওয়ার্ডটা বলে। এটা হচ্ছে আমাদের অর্জন করা আর হারিয়ে যাওয়া। এই দুইটা ওয়ার্ড কি বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো কথা। আমরা তাহলে এখন আমরা আমাদের অরিজিনাল টপিকে ঢুকি। এটা এই পেজগুলো সবগুলো কি লিখেছিলে খাতায়? আচ্ছা, সমস্যা নাই, আমি আজকে বুঝিয়ে নিয়েছি পুরো বুঝে। রাতুল এখন তোলা দরকার নেই, রাতুল ভাইয়ের এক্সামটা শেষ করে এসে তারপর তুলিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সূত্র। কি আমি এখন হয়তো কিছু বুঝবার, আমি এক এক করে বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবো। এইটা প্রথমে হচ্ছে এক্স, একটা এক্স, একটা টি সেক, এটা হচ্ছে টি সেক। টি সেক তো দুটাই সেম জিনিস। আর এটা হচ্ছে টি নট, আর এটা হচ্ছে টি। আমরা এখানে 5টা ক্লাসিফিকেশন আগে বুঝবো, দেন সূত্রের মানে, সূত্রের ব্যাখ্যা সেগুলো বুঝবো। আর এক্স আর এটার মানে কি এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রথমটা শুরু করি। প্রথমে যেটা হচ্ছে এক্স মানে কি, যতটুকু সময়, ঠিক আছে? আমরা দেখি যতটুকু সময় লাভ পাবলিক হারিয়েছে, মানে লাভ হারিয়ে, ঠিক আছে, লাভ করেছে অথবা হারিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স। আর এবার যদি আমরা একটু এবার আমরা ইয়া করবো, প্লাস মাইনাস মানে কি এটা আবার মনে রাখবো। প্লাস মানে হচ্ছে লাভ করা, লাভ করা, যদি লাভ করে সেই সূত্রে আমরা প্লাস ইউজ করবো। আর যদি হারাই সেই সূত্রে আমরা কি ইউজ করবো, এই মাইনাস, ঠিক আছে? আচ্ছা, ই সেকেন্ড কি, কিভাবে লিখবো এটা, প্রদত্ত পাবলিক হিসাবকৃত সময়, ব্র্যাকেটে উদাহরণ দিয়ে দিয়েছি, একদিন, পাবলিক 1 ঘন্টা। এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। আগে আমরা সূত্রটা বুঝি, মেন সূত্রটা। এটা হচ্ছে নতুন পর্যায়কাল, নতুন পাবলিক পরিবর্তিত পর্যায়কাল। টি নট কি, টি নট হচ্ছে অরিজিনাল, আদি বা আসল যাই বলো, আদি পাবলিক নর্মাল পর্যায়কাল। এবং এইসব প্রশ্ন 99% সেকেন্ড দোলকের ক্ষেত্রে হয়, তাই আমরা ব্র্যাকেটে ওটাও লিখে দিলাম যে সেকেন্ড দোলকে ই নট সমান 2 সেকেন্ড, ঠিক আছে? এটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে, ঠিক আছে? আর টি সেকেন্ড কি, এই জিনিসটাই আবার এটাকে আবার কপি পেস্ট করি। এবার যাক, এই সূত্রটা, এখন আমাদের সূত্রটা কি, বিভিন্ন কারণে করা লাগবে, হ্যাঁ, বিভিন্ন কারণে আমাদের এই দোলনকাল পরিবর্তিত হয় এবং পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হয়। এখন এই যে আমরা এখানে যে আগে যে একটা উদাহরণ দিলাম, একটা দোলনকাল 2 সেকেন্ড হচ্ছে, বলতো 1 ঘন্টায় কয়টা দোলনকাল হয়? অবশ্যই আমরা সেটা থেকে বলতে পারবো যে একটা দোলনকাল হতে 2 সেকেন্ড লাগে, তাহলে
1 ঘন্টায় কত 8000, না না না, এটা না, এটা 1 ঘন্টা এত সেকেন্ড না, এটা কিছু ঠিক আছে, ভালো কথা। এটা নিচে 2 দিয়ে ভাগ করা লাগবে, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লাইক ক্যালকুলেটর 640। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারবো একটা সেকেন্ড হলো, হ্যাঁ ইয়াপ ইয়াপ, তো একটা সেকেন্ড হলো স্বাভাবিক অবস্থায় টি নট যখন 0, মানে টি নট যখন 2 সেকেন্ড, সে 1 ঘন্টায় এতবার পূর্ণ দোলন দিতে পারবে, পূর্ণ দোলন দিতে পারবে। আচ্ছা, এখন মনে করো সেটা কোনো কারণে, কি কারণ, কারণ আমরা একটু পরে বলবো, এটা সময়টা পরিবর্তন হয়ে গেল, তো নতুন টি প্রাইম তৈরি হলো, সেটা হচ্ছে সাপোজ 2.1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে সে কতটুক দিবে, তাহলে সেক্ষেত্রে আমাদের উপরেরটা সেম থাকবে, নিচে 2.1 হবে, আমাদের আলটিমেটলি যেটা হবে 4001.285, মানে সে 1 ঘন্টায় এতবার দোলন দিবে। অরিজিনালি এতটুকু দিচ্ছিল, বাট এখন কম দিচ্ছে তার থেকে। এটা থেকে অনেক বাচ্চারা হাতে টানছে, আমাদের হয়ে গেছে। তো এখানে যেটা আমি বলতে চাইছিলাম, একটা ভুল করে বাচ্চারা, এখানে 2.1 সেকেন্ড দেখে বাচ্চারা ভাবে যে, আমি বাচ্চারা বলতে ভুল হয়, যাদের ভুল করে বলে, তারা এইটাকে ভাবে যে এখানে সময়টা বেড়ে গেল, তাই এই ক্ষেত্রে হয়তো সময়টা অর্জন করছে, বাট না, এই ক্ষেত্রে সময় হারায়, এই কেসে সময় হারায়। তাহলে কোন ক্ষেত্রে লাভ করে, এখন টি প্রাইম সাপোজ লেস দেন 2, মানে এখানে যাই হোক এটাকে আমরা বলবো লাভ করে। কেন কেন এটাতে হারায়, কেন এটাতে লাভ করে? আচ্ছা এটা দেখ, আগে 1 ঘন্টায় এতটা তোলন দিচ্ছিল, এখন 1 ঘন্টায় 41,000 দিচ্ছে, অলমোস্ট 2,000-এরও বেশি কম দোলন দিচ্ছে। তাহলে কি সে 1 ঘন্টায় অ্যাকচুয়ালিতে কম দোলন দিচ্ছে না? অবশ্যই কম দোলন দিচ্ছে। এখানে একটা ছোট্ট পার্ট একটু ভুল হয়েছিল, আমি এখন সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা আমি বলি, হচ্ছে যে কখন হারে কখন অর্জন করে, যখন আমরা একই সময়ে যে কাজটা করতো, সে কাজটা করতে কম সময় লাগে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে টাইমটা ঠিকই ছিলাম, অযথা বেশি ভাবার চেষ্টা করছি। আগে এক সময় যে কাজটা করতো, এখন সেই কাজটা যদি তার থেকে কম সময় করে, তাহলে সে অ্যাকচুয়ালি সময়টা লাভ করছে, ঠিক আছে। আর কেউ যদি সেম কাজ করতে বেশি সময় লাগায়, তাহলে সে সময় হারাচ্ছে। এই দেখো, এই একটা কাজ করতে এটা অরিজিনাল 43,000 অরিজিনাল, এই কিন্তু ওই একই সময়ে 43,000 দিতে পারছে না, এই 41,000 দিচ্ছে। তার মানে একে 43,000 দিতে 1 ঘন্টার বেশি সময় লাগবে, এবং সেই জন্য এই বেসিক্যালি সময়টা হারাচ্ছে। বাট এই মানে যখন যদি আমরা 2 এর থেকে কোনো একটা কম ভ্যালু হিসাব করি, তাহলে আমরা দেখবো 43,000-এর উপরে একটা সংখ্যা পাবো। তার মানে যেটা হবে যে এই ক্ষেত্রে আমরা একই সময়ে বেশি পরিমাণ দোলন দিতে পারছি, অর্থাৎ বেশি কাজ করতে পারছি, বা যাই বলো আমরা কমপ্লিট একটা দোলন দিচ্ছি, তার মানে এই ক্ষেত্রে আমাদের লাভ হবে। তো এটা হচ্ছে আমাদের বেশি লাভ আর লসের জিনিস, এইটালে মাথায় ঘামানোর কোনো মানে নাই। জাস্ট মনে রাখবা যে এইটা তোমরা একটা সাইডে নোট লিখে দাও, কখন লাভ করবে, যখন আমাদের টি প্রাইম লেস দেন টি নট হবে। সেকেন্ড দোলকের টি নটের ক্ষেত্রে হচ্ছে যে 2 সেকেন্ড, তাই না? আর কখন হারাবে, যখন এটার অপোজিটটা হবে, যখন আমাদের টি প্রাইম টি নটের থেকে বড় হবে, মানে 2 সেকেন্ডের থেকে বড় একটা ভ্যালু হবে, তাহলে সেক্ষেত্রে হারাবে। আর যদি 2 সেকেন্ডের থেকে কম হয়, সে লাভ করবে। ঠিক আছে, আমাদের এটা কনসেপ্ট বুঝাতে হবে তাই বুঝালাম, বাট এই কনসেপ্ট মাথায় রেখে চিন্তা করার কোনো মানে নেই, আমরা ডাইরেক্ট মনে রাখবো।
যদি নতুন পর্যায়কালটা কমে যায় আমরা আলটিমেটলি সময় লাভ করছি, আর যদি নতুন পর্যায়কালটা বেড়ে যায় তাহলে স্বাভাবিক কমে যাচ্ছে। এটার আরেকটা কনসেপ্ট আছে, মানে আরেকটা ওয়ার্ড আছে এখানে, থামে তো থামে, হ্যাঁ দেখছি, লাভ অর্জন বৃদ্ধি, হারানো, মানে এটা একটা, আর আরেকটা কেস হচ্ছে হারানো অবলিক ধীরে চলো। আমরা যেটুক বললাম আপাতত সেখানে কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? মানে বুঝতে পেরেছো পুরো? ভালো কথা। যদি বুঝতে পারি তাহলে এখন আমরা একটা ম্যাচ শুরু করবো। এখানে দেখো, সেকেন্ড দোলকে পর্যায়কাল শীতকাল এবং গ্রীষ্মকালে এত হয়। কিভাবে হয় এটা প্রশ্ন করবা? আচ্ছা, জানা আছে কিভাবে হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এই যে একটা দোলক আছে, এই দোলকে যে দড়ি আছে, আমরা একটা গুণাঙ্ক জানি না, যে নতুন দৈর্ঘ্য হচ্ছে যে এল ইন্টু 1 + α θ। তাপমাত্রা বৃদ্ধি করলে সেটার গুণাঙ্কের উপর ভিত্তি করে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এই কারণে অনেক সময় হয় কি, এই দড়িটা যদি এমন একটা পদার্থতে তৈরি হয় যার উপর তাপমাত্রার প্রভাব আছে, সেক্ষেত্রে সেটা গ্রীষ্মকালে একটা দৈর্ঘ্য দেখাবে, শীতকালে আর একটা দৈর্ঘ্য দেখাবে। তবে সেই দৈর্ঘ্যটা এতই ছোট, কারণ আমরা মনে আছে না যে আলফার ভ্যালু গুলো আমাদের 10⁻⁻⁴ -5 থাকতো। এটা থেকে কি বুঝেছি যে পার্থক্যটা খুবই নগণ্য। ঠিক আছে, আমরা খালি চোখে কখনো দেখতে পাবো না, তবে আমরা হিসাব থেকে বুঝতে পারছি সেটা কম বেশি হওয়া সম্ভব। ঠিক আছে, এখন আমরা একটা আবার সূত্রে যাই। পর্যায়কালের সূত্র কি? L/G। তার মানে যদি এল চেঞ্জ হয়, এলটা যদি কোনো রকমে চেঞ্জ হয়ে যায়, এই টিটার ওপর প্রভাব পড়বে। টি বেড়ে যাবে, টি কমে যাবে। আচ্ছা এবার বলো, গ্রীষ্মকালে কি তাপমাত্রা বেশি হয় না? তার মানে গ্রীষ্মকালে থিটার মান বেশি। যদি থিটার মান বেশি হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি এল প্রাইমের মান বেশি। কেন? কারণ এখানে যোগ চিহ্ন আছে। তার মানে আমাদের এখানে বলতে পারবো যে এল প্রাইম প্রপোর্শনাল টু থেটা। থেটা বাড়লে ওটা বাড়বে, থেটা কমলে ওটা কমবে। আচ্ছা, গ্রীষ্মকালে থেটা বেশি, গ্রীষ্মকালে এল প্রাইম বেশি, শীতকালে এটা কম, এল প্রাইম কম। ঠিক আছে, তো এটাই আমাদের কথা। এটার উপর ভিত্তি করে আসলে চেঞ্জ হয়। তবে এটার কোনো দরকার নাই, তোমাদের এখানে তথ্য ডাইরেক্ট দিয়ে দিয়েছে আর কি। আমি এটা আসলে বুঝালাম যে কিভাবে হয় আসলে। এটা আমাদের লাগবে না, আমাদের এখন ম্যাথে লাগবে। আমাদের এই ম্যাথটা খুব মনোযোগ দিয়ে করো। আচ্ছা হ্যাঁ, এটা এটা যেটা লিখেছে এই সেন্টেন্সটা থাকে কি লিখেছে, শীতকালে দৈর্ঘ্য হ্রাস পেয়ে দ্রুত ঘুরে ও টি কমে যায়। আচ্ছা দেখো তো আমাদের এখানে শীতকালে এটাও কম, তার মানে এলও কম। আচ্ছা যদি এল কম হয়, ই কম হবে। ই কম হওয়া মানে কি? 2 এর থেকে কমে যাওয়া, কারণ স্বাভাবিক 2 সেকেন্ড। আচ্ছা, যদি 2 এর থেকে কমে যায়, মানে 2 এর থেকে যদি কমে, তাহলে কি লাভ করবে? তার মানে আমাদের, এই তো দেখো, আমরা আমরা আগে স্পয়লার দিয়ে দিচ্ছি। শীতকাল বানান ভুল লিখেছি স্যার। শীতকালে আমরা উত্তরে অর্জন করে পেয়েছি, অর্থাৎ লাভ করে পেয়েছি। এবং আমরা হিসাবেও তাই দেখেছি যে আমরা শীতকালে লাভ করবো। এখন আমরা শুরু করা যায়, মানে ম্যাথ শুরু করি। এটা হচ্ছে আমাদের সূত্রটা, মনে আছে? এটা তো আমাদের সূত্র। এটা কি? এটা টি ইকুয়াল টু সেকেন্ড তলব 2। এখানে বলেছে দিনে কত সেকেন্ড দ্রুত চলে বা ধীরে চলে, মানে এক্স এর মান চাইছে, যে যতটুকু সময় লাভ অথবা হারিয়েছে। ঠিক আছে, কতক্ষণ সেটা লিখে টি সেক সময়, টি সেক সময় যতটুকু অর্জন অথবা হারিয়েছে। এবং এই প্রশ্নের টি সেক মানে কত? একটা পুরা দিন। ঠিক আছে, এটাকে আমরা টি সেক বলবো। এই কই গেল? একদিনে এটা হচ্ছে যে টি সেক। কালার বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। টি সেক, এটা কি সেকেন্ড দোলক?
সেকেন্ড দোলক মানে, ও আচ্ছা তোমাকে আমি বলি, যখন তুমি কোশ্চিন করবা যে কোনো কোশ্চিন, ফিজিক্স স্পেশালি, যখন এই প্রশ্নটা পড়বা, যে কোনো প্রশ্ন এরকম যেগুলো ম্যাথ থাকে, তোমার প্রথম এবং ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এরকম করা, আমি এখন যা করছি। এটা হচ্ছে তোমার কাজ। তুমি যখন এই আদর্শ গ্যাস চ্যাপ্টার করবা, তখন থাকে না যে আগে চাপ এতটুকু ছিল, আগে তাপমাত্রা এতটুকু ছিল, তাপমাত্রা এতটুকু পরিবর্তন করা হলো, নতুন চাপ কত হবে। তুমি যখন সেই প্রশ্নটা পড়বা, যে জায়গাতে চাপের ভ্যালুটা পাবা, তারপর একটা ছোট দাগ দাও বা ছোট দাগ না দাও, তারপরে ছোট করে পিওন লিখে দিবা। যে তাপমাত্রা ছিল তার আগে টি ওয়ান লিখে দিবা, যে নতুন তাপমাত্রা হলো তারপরে T2 লিখে দিবা নিচে, এবং নতুন যেটা চাই সেটা। এটা তো লাভ কি হবে, লাইক দ্রুত আইডেন্টিফিকেশন, ইঞ্জিনিয়ারিং এ অনেক হেল্প করবে। অনেক সময় অনেক বড় বড় প্রশ্ন থাকে না, অনেক বড় অযথা অযথা বাংলা ভাষা ঢুকে বড় করে দেয়। আমরা এখন এই ম্যাথটা শুরু করি। এর প্রথম সূত্রটা লিখি আমরা, টি প্রাইম। আমরা কি এখানে টি প্রাইম জানি? জানি। এই তো দেখো, টি প্রাইম মানে কি, নতুন যে পরিবর্তিত সময়। গ্রীষ্মকালে যেটা হয়েছে, গ্রীষ্মকালে 2.5 হয়ে গেছে, রাইট? আচ্ছা, গ্রীষ্মকাল যখন লিখি, 2.05 লিখেছিলাম, 2.5 না 2.05। আদি সময় 2, এক দিনে ও সেকেন্ডে লিখতে হবে, কিন্তু এটা কিন্তু সেকেন্ডে লিখতে হবে। এটা সেকেন্ডে লিখবে। একদিনে কত সেকেন্ড? তখন বলছিলাম 1 ঘন্টায় এত। ওমা, এত অলরেডি হয়ে গেল আমাদের 50 মিনিট বা বুক করা। তাড়াতাড়ি করে, একদিনে এত সেকেন্ড, সেই এত সেকেন্ডটা লিখবো, এবং তারপরে যেটা করবো, আমরা হিসাব করবো। এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। কেন মাইনাস দিয়েছি? কারণ আমরা জানি গ্রীষ্মকালে সময়টা, মানে বলে দিয়েছি উদ্দীপকে, 2 এর থেকে বেশি। এবং আমরা ক্যাটাগরিতে জেনে নিয়েছিলাম 2 এর থেকে যদি বেশি হয় সে সময় হারাবে, এবং যদি সময় হারায় তাহলে আমাদের কি চিহ্ন হবে? অবশ্যই সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা হবে। ঠিক আছে, এই যে মাইনাস দিব, তো সেই মাইনাসটা আমরা এখানে এসে দিলাম। ঠিক আছে, এবার যখন আমরা গ্রীষ্মকাল করবো, তখন এই মাইনাসের জায়গায় তখন প্লাস চিহ্ন দেবো আমরা। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা এখানে তো মাইনাস আছে, শীতকালে যখন আমরা যাবো সেটা তখন প্লাস দেবো। কেন? উদ্দীপক এটা বলে দিয়েছে, কোনটা বলেছে, 1.95 যে সেকেন্ড এটা দেবে, এবং তার কারণে প্লাস হবে। এটা তো আমাদের আইদার আইদার এক্স বলে দেবে, মানে প্লাস মাইনাস এক্স, অথবা এই এক্স যদি না বলে সেক্ষেত্রে টি বলে দেবে। এই দুটো আমাদের যে কোনো একটা বলবে, যে কোনো একটা বের করা লাগবে। এবং প্লাস মাইনাসটা যদি ওরা বলে দেয় লাভ করছে, তোমরা সূত্রে প্লাস বসাবা। যদি ওরা বলে দেয় হারাচ্ছে, মাইনাস বসাবা। তারা যদি কিছুই না বলে, যেমন এইখানে উদ্দীপকে কিছু বলেনি, কিন্তু আমরা বের করে নিলাম যে 2 এর থেকে বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে গ্রীষ্মকালে, তার মানে এটা থেকে শিওর যে সেটা অবশ্যই সময় হারাচ্ছে, শীতকালে সময় লাভ করছে। তো যাই হোক, এটা অনেকক্ষণ বললাম। তো এই টপিকে মানে এটা ভালোভাবে বুঝেছো কিনা? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভুলা যাবে না। আচ্ছা, সমস্যা নাই, কালকে কালকে আরেকটা টপিক, মানে আরেকটা টপিক আমি বলছি, কালকে যখন কোশ্চেন গুলো সলভ করবো, তখন আরেকটা কোশ্চেন, একটা কোশ্চেন করবো, দুইটা কোশ্চেন আর একটা কোশ্চেন, মানে দুইটা টপিক। কালকে কি, টেন চ্যাপ্টারে তোমাকে স্বাধীনতা মাত্রা লাগবে না, এটাতে মাথা ঘামায় না। যখন থার্মোডাইনামিক্স করাবো তখন স্বাধীনতার মাত্রা লাগবে। ঠিক আছে, এখন কারণ অনেকে বাচ্চারা ভুল করে যে এই যখন আদর্শ গ্যাস করে তখনই তোমার মানে চিন্তা করতে লাগে যে আমাদের স্বাধীনতার মাত্রা চিন্তা করা লাগবে না। স্বাধীনতার মাত্রা জিনিসটা আছে ওখানে, বাট ওটা দিয়ে কোনো ম্যাথ নাই আমাদের। ওটার ম্যাথ কোথায় আছে? কেবলমাত্র থার্মোডাইনামিক্সে। ঠিক আছে, যখন থার্মোডাইনামিক্স পড়াবো, জিনিসটা পড়ে যাবো, সমস্যা নেই।
বাট ওটাতে ম্যাথ করা যাবে না, এটাই আসলে বুঝলাম। কাল বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আর যখন থার্মোডাইনামিক্স পড়াবো তখন সেটা আরো ডিটেলসে পড়াবো। রাতুল ভাই পড়াই অ্যাকচুয়ালি ডিটেলসে, আর ওটা কি রাতুল ভাই টপিকটা অত ডিটেলসে পড়াই না, কেন ওরকম পড়াও লাগে না ওটা, বাট সমস্যা নাই, পড়িয়ে দেবো। কত সাল পর্যন্ত? রাতুল ভাই ইউজুয়ালি 19 থেকে 23-এর মাঝে দিবেন, হয়তো একটা সর্বোচ্চ 24 সালে দিতে পারে। তাছাড়া মেজরিটি 19 থেকে 23। তবে মানে এদিক থেকে যাও, 23 থেকে যাও, 23, 22, 21, ঠিক আছে, এভাবে আগাবো। তবে এমন আমি কিন্তু বলছি না, আমি বলছি না যে সব এখান থেকে দিবে, এমনও হতে পারে যে আলাদা থেকে দিবে, বাট এগুলা প্রিফার করে আর কি। হ্যাঁ, বলে কথা। আমি নিজে করেছি টেনশন। ও না, ফার্স্ট টাইম আমি পড়িনি তো রাতুল ভাইয়ের কাছে, সেকেন্ড ইয়ারে পড়েছি। সেকেন্ড ইয়ারও একটা বই দেয় এনট্রপি মনে হয়, ওটা আমি পড়িনি কখনো। আমি তো কিছু পড়িনি, আমি পড়ালেখা করতাম না। এবার আসি, দুইটা কেস, একটা হচ্ছে হয় দৈর্ঘ্য চেঞ্জ হবে অথবা অভিকর্ষ স্তরণ চেঞ্জ হবে। আমার একটু ল্যাগ দিছে। তো ওয়েট, আমাদের ভিডিওর আর কয় মিনিট আছে? 4 মিনিট আছে। আচ্ছা, আমি এখন আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আসো। অরিজিনাল যে সূত্র, সেই সূত্রটা মানে আমি আমি সূত্রটা বের করেছি, মানে কিভাবে বের করেছি এটা ব্যবহার করে বের করেছি, দেখাবা। বাট অ্যাকচুয়ালি তো তুমি সূত্রটা তো জানোই। পরীক্ষা হলে এই সেন্টেন্স লিখবা, তারপরে এই সেন্টেন্স লিখবা, তারপরে ভ্যালু বসিয়ে উত্তর বের করা যা। এটা আমার দরকার নেই, কারণ এটাও বাদ। আমি যা কেটে দিচ্ছি তা কেটে দিবা তুমি, মানে তুলবা না, তুলবা না, ঠিক আছে? পরীক্ষার হলে কি কি করবো আবার বলি। মানে যখন এই টপিক দিবে, আমার কথা বোঝার চেষ্টা করো। এই সূত্র তুমি মুখস্থ করবা, এই সূত্র তুমি মুখস্থ করবা, কিভাবে এই সূত্র আসলো সেটা এখানে সুন্দর করে প্রতিপাদন লেখা আছে আমার। এই ফটোগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, স্পষ্ট দেখতে পাবো। বাট এগুলো এত লেখে টাইম লস করবা না, ঠিক আছে? তোমার কাজ, পরীক্ষার হলে এই টপিক যদি আসে, এই সেন্টেন্স লিখবা, কোনো চিন্তা না করে ডাইরেক্ট সেন্টেন্স লিখবা। এক্ষেত্রে এই সেন্টেন্সটা লিখবা, তারপর ডাইরেক্ট সেন্টেন্স লিখবা। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্স আমি লিখবো কেন? কারণ টিচারকে দেখাতে হবে যে তুমি এই সূত্র হুবহু মুখস্থ করনি, তুমি এই সূত্রটা প্রতিপাদন করে এনেছো, একটু ছোটখাটো ব্যাখ্যা প্রতিপাদন করে। সেরকম করে সূত্রটা আনবা, সেটা আনার পর তখন এখন তোমার মেইন কাজ। এই সূত্রের পার্টটা কি বুঝলাম? মানে আমি কিভাবে আনার কথা বলছি, কিভাবে আসে সেটা আমার কিন্তু এখানে যখন খাতা নোটটা আসবে স্পষ্ট লেখা আছে, সেই সূত্রটা কিভাবে আসে। সেটা টি ডিসপ্রপোর্শনাল, যেটা সেটা T1/T2 করলাম। টি প্রাইম কি? পরিবর্তিত পর্যায়কাল। টি কি? অরিজিনাল পর্যায়কাল। সেকেন্ড দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা 2, এটাই আর কি। এই যেটা সূত্র, এটা কি সূত্র, এখানে কি কি আছে, এই সূত্রটার মানে বুঝতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীতে এই উচ্চতা যদি আমি মাটি থেকে উঠি, তাহলে 2 সেকেন্ড থেকে পর্যায়কাল পরিবর্তন হয়ে নতুন একটা পর্যায়কাল হয়, সেটা টি প্রাইম। এটা হচ্ছে সেই সূত্রের তাৎপর্য। আমি যদি পৃথিবীর আর ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধে এইচ অথবা ডি দিয়ে এটাকে প্রকাশ করতে পারো, ডি দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে? ডি গভীরতা যদি আমি যাই, তাহলে 2 সেকেন্ড থেকে নতুন পর্যায়কাল তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সূত্রের তাৎপর্য। এবং কি তৈরি হবে সেটা এখন বাকিটা তো ক্যালকুলেটর। তোমার কাছে যদি সূত্র থাকে, তোমার কাছে যদি ভ্যালু থাকে, বাকি কাজ কি করবে? ক্যালকুলেটর করবে। তো এই দুটা কি বুঝেছো? মানে এই দুটার মানে কি, মানে মানে সূত্রটা আসলে ভালো কথা। এই সূত্রের জন্য আমাদের একটা ম্যাথ করা লাগবে। তো এখন সেই ম্যাথটা করাচ্ছি না, তোমার অলরেডি অনেক টাইম খেয়ে নিয়েছি। তুমি এখন যা পড়া শুরু করো। রাতুল ভাই যে দুটো ভিডিও করতে বলেছে সেগুলো কি দিয়ে দিয়েছে না কি দিবে? একটা হচ্ছে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ, সেটা কিরকম, সেটা সূত্রটা কি, আমাদের সূত্র থেকে আমরা ভাই পাইনি। সূত্রে কিন্তু মাইনাস আছে, জুম হয় না এখানে, সূত্রে মাইনাস আছে, এটা এই দিক থেকে শুরু হলো। এই সূত্রে প্লাস আছে, তাই এটা এই দিক থেকে শুরু হলো। আবার এখানে কি একটা লাইক সাইনের সাথে কিছু আছে, সেটার কারণে এই যেটা ডেল আছে তার আগে চিহ্নের উপর দেখতে হবে, এর আগে চিহ্নটা প্লাস,
তাই এই গ্রাফটা মাইনাস ডেল থেকে শুরু হয়। এই গ্রাফটা কসের গ্রাফ কিন্তু আলাদা শুরু হয়। কসের গ্রাফ এরকম, সাইনের গ্রাফ এরকম, দুটার গ্রাফ তো চিনা আছে। এই ক্ষেত্রেও কসের গ্রাফ এরকমই আছে, বাট এই প্লাস ডেলের কারণে এখান থেকে শুরু না হয়, এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, ত্বরণের একটা, এবং এইটা একটু মনে রাখতে হবে, এটা থেকে একটা ম্যাথ আসে, এটা কাকা ত্বরণ বনাম সরণ অথবা বল বনাম সরণ। কেন ত্বরণ আর বল বনাম সরণ মানে কি? ত্বরণ আর বল একই জিনিস। এফ ইকুয়াল টু এম এ। এম কি একটা কনস্ট্যান্ট না? যে কোনো ভর তো কনস্ট্যান্ট থাকবে। দ্যাটস হয় এটার গ্রাফ যেটা, বল বনাম ত্বরণেরও গ্রাফ একই জিনিস বোঝায়, শুধু পার্থক্য হচ্ছে বল বনাম ত্বরণ মানে হচ্ছে না, বল বনাম সরণ মানে হচ্ছে সেক্ষেত্রে একটা এম গুণ হয়ে আছে, আর ত্বরণের ক্ষেত্রে সেই এমটা নাই। হিসাব করতে এলে মানে ম্যাথে দিলে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো ছোটখাটো জিনিস একটু ভুল করে মানুষ, এগুলো ভুল করবে না। বল বনাম সরণ, ঠিক আছে। তো এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে, সিম্পলি যদি বলি এই গ্রাফের ঢাল কি, সেটা যদি কেউ জিজ্ঞেস করে, এই গ্রাফের ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। একটা গ্রাফ দিবে, গ্রাফের একটা ইকুয়েশন দিবে, অথবা ইকুয়েশন না দিয়ে দুইটা পার্টিকুলার বিন্দু বলে দিবে, এখানে একটা এখানে একটা বিন্দু বলে দিবে। কারণ তুমি সরলরেখার কনসেপ্ট ইউজ করে দুইটা বিন্দু লাগিয়ে একটা সরলরেখা পাবা। সেই সরলরেখাটা যদি এটা সমতুল্য হয়, মানে ওয়াই ইকুয়াল টু কোনো একটা ঢাল এক্স, সেই যে ঢালটা পাবো, সেই ঢালটা হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, গ্রাফ থেকেও কিন্তু অনেক ম্যাথ দেয় রাতুল ভাই, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং আরো বেশি দেয়। তো এটাই কথা যে আমাদের এই গ্রাফটা কি, এখান থেকে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার আমার লাভ কি? অনেক লাভ। এসএইচএম এ যখন ম্যাথ গুলো করছিলাম, কি কি কি, আচ্ছা ঠিক আছে, আমার এটা হচ্ছে একটা গ্রাফ। কিসের গ্রাফ? ত্বরণ বনাম সরণ। ত্বরণ কি? এসএইচএম এর ত্বরণ। ত্বরণের সূত্রটা আমাদের কি ছিল, যে আমরা আমরা কয়েকটা জায়গায় যাই, এই যে দেখো, আমরা ত্বরণে যখন হ্যাঁ, এই যে যেগুলো সূত্রগুলো যখন পড়ছিলাম, তখন আমরা ত্বরণে যে সূত্র দেখেছিলাম না, এটা হচ্ছে ত্বরণের সূত্র ছিল। হ্যাঁ, তো এইখানে এটা যদি একটা গ্রাফে বসাই, এই সূত্রটা যদি একটা গ্রাফে বসে, সেই গ্রাফটা ডিজাইন কেমন হবে? সেই গ্রাফটা ডিজাইন হচ্ছে এরকম, যেটা আমি এখন দেখালাম, সেটা হচ্ছে তার গ্রাফ। তবে আমার সেই গ্রাফটা নিয়ে লাভ কি, সেটা থেকে কি ম্যাথ আসে সেটা আমাদেরকে জানা। সেই গ্রাফ দিয়ে তুমি যে কোনো জিনিস চাইতে পারি। আমরা যখন একটা ম্যাথ করছিলাম, এই ম্যাথটা, এই ম্যাথটা যখন মনে আছে না, এটার জন্য আমাদের প্রথমে ওমেগা বের করা লাগলো। একটু ওমেগা বের করে আমরা যে কোনো কিছু করতে পারছিলাম, জাস্ট ডেল লাগছে, কোনটাতে টি নাই, কোনটাতে এটা নাই, কোনটাতে ওটা নাই, বাট ওমেগা সব জায়গাতে আছে। তার মানে আমাদেরকে এই ক্ষেত্রে ডাইরেক্ট ওমেগা দেওয়া নাই, বাট কোনো না কোনো ভাবে তো ওমেগা আনা লাগছে। তেমনই অনেক সময় একটা গ্রাফ দিয়ে দিবে, গ্রাফটা দেখতে কেমন হবে, গ্রাফটা দেখতে এরকম হবে, এবং সেখান থেকে আমাকে এসএইচএম এর প্রশ্ন করতে পারবে। তবে এসএইচএম এর জন্য আমাকে ওমেগা লাগে অনেক সময়, সেই ওমেগাটা আমাকে গ্রাফ থেকে বের করা লাগে। কিভাবে বের করবো, এটা হচ্ছে প্রশ্ন। এটা এখন সমীকরণ বের করা, সমীকরণ হয় ওরা দিয়ে দিবে, অথবা তোমাকে যে কোনো দুইটা বিন্দু বলবে। মনে আছে আমরা যখন সরলরেখা চ্যাপ্টার করছিলাম, এটা লাইক এক্স অক্ষ, এটা হচ্ছে কোনো একটা সরলরেখা, না না, সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে, এদের মাঝে একটা সরলরেখা, এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2। এর সরলরেখার সমীকরণ কি ছিল? এটা হচ্ছে যে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 x1 মাইনাস x2। মনে আছে তো এই সূত্র নাকি, সরলরেখার সূত্র? এই সূত্র বের করে আমরা চাইলে একটা সরলরেখার ইকুয়েশন বের করতে পারবোই। কেন? কারণ আমরা দুইটা বিন্দু দিয়েছে, একটা সরলরেখা ইজিলি বের করা যাবে। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে এই ম্যাথে যে সরলরেখা হবে, সেই সরলরেখায় কিন্তু কোনো ধ্রুবক থাকবে না। আমরা সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম কি জানি, y ইকুয়াল টু mx প্লাস c। সি বলেন এটাকে, যে এটাকে বলে y অক্ষের ছেদাংশ, x অক্ষের সাথে কত কোণ তৈরি করে তার ট্যান হচ্ছে যে সেটা ঢাল, আর x হচ্ছে চলক, y হচ্ছে চলক। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক সরলরেখা। বাট এই ক্ষেত্রে যে সরলরেখা আছে, এই পার্টিকুলার টপিকে
সেখানে কোনো সি এক্সিস্ট করবে না। কেন করবে না? কারণ আমাদের যেটা সূত্র, ত্বরণের সূত্র, ওখানে লেখা ছিল a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। আর আমি তো বলেছিলাম ওয়াই মানে ওয়াই আর এক্স একই জিনিস। এটা হচ্ছে ওটা সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে যে গ্রাফ আঁকা হবে সেটা অবশ্যই মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ সে এভাবেই হবে, এভাবেও হতে পারে, এমন না যেভাবে হবে না। না 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 না, এভাবে হতে পারবে না। কেন জানো? কারণ এখানে স্কোয়ার আছে তাই। আচ্ছা, এদিকে কেন হবে না সেটা একটু বলে দিই। যদি সূত্রটা এরকম হতো, এ ইকুয়াল টু, সাপোজ এমনি মনে মনে বলছি, এটা যদি সূত্র হতো তাহলে সেক্ষেত্রে এটা হতে পারতো, এটা হতে পারতো। কেন? এই যে ওমেগা, সাপোজ ওমেগারই তো দুই রকম মান হতে পারে, একটা প্লাস একটা মাইনাস। যদি এমেগার মান প্লাস হয় তাহলে এটা সূত্র থাকছে, বাট ওমেগার মান যদি একটা মাইনাস হয় আর ওমেগাটাই যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস ওমেগা এক্স। তখন সেক্ষেত্রে ইকুয়েশনটা এদিক দিয়ে যেত। বাট এখানে কি ওমেগা আছে? ওমেগা স্কোয়ার আছে। তার মানে ওমেগার মান প্লাস হোক কি নেগেটিভ হোক, একটা প্লাস পজিটিভ নেগেটিভ যাই হোক, তার উপর যদি আমরা স্কোয়ার করি আমরা কি পাবো? একটা ধনাত্মক সংখ্যা পাবো। তাই এটা আলটিমেটলি অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এই মাইনাসটা কখনো চেঞ্জ হবে না। এই মাইনাস যেহেতু চেঞ্জ হবে না, কারণ আমরা 100% শিওর অলওয়েজ গ্রাফটা এখান দিয়েই যাবে। এখান দিয়ে যাওয়ার সময় সে ওমেগাটার মানের উপর ভিত্তি করে সে এইটুকু হতে পারে, অথবা এই দিক মানে এরকম হতে পারে, অথবা একেবারে সুন্দরভাবে মিডিল দিয়েও যেতে পারে, যে কোনোটা হতে পারে। এটা ওমেগার মানের উপর ডিপেন্ড করবে। সেটা আমরা কিভাবে পাবো? এই ইয়াতে কোনো না কোনো তথ্য দিয়ে দিবে, যে তথ্য ব্যবহার করে আমরা পাবো। ঠিক আছে, এটা কি বুঝতে হবে? আর যে সমীকরণটা থাকবে, সাপোজ এটা দেয়নি, আমাকে দুইটা বিন্দু বলে দিচ্ছে, এখানে একটা বলে দিচ্ছে, এখানে একটা বলেছে, আমরা সরলরেখার সমীকরণ ইউজ করে এইরকম একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনে এক্স এর যে সহগ থাকবে সেটা হবে ওমেগা স্কোয়ার। তবে মাইনাস চিহ্নটা মনোযোগভাবে লক্ষ্য রাখতে হবে। এক্স এর সহগটা ওমেগা স্কোয়ার আছে, তার মানে সেটা যদি রুট করি তার মানে সেটা হবে কি ওমেগা। ওমেগা পেয়ে যাও মানে এসএইচএম এর অলমোস্ট যে কোনো কোশ্চেন লাইক কোথাও না কোথাও হেল্প হবে। তো এই গ্রাফটা কি বুঝলা কিনা? এই ত্বরণ বনাম সরণে। আচ্ছা, গুড গুড। এই তো বল বনাম সরণ লেখা আছে, এই তো বল বনাম সরণ সেম গ্রাফ, জাস্ট এ কি বললাম, তো এফ ইকুয়াল টু কে এক্স লেখা আছে এখানে। এফ ইকুয়াল টু কেবল এম এ না, বরং কে এক্স হয়। কে এক্স কি? ওই তো আমরা স্প্রিং টানতে যে যেটুকু সরণ হয়, এবং কে কি? ধ্রুবক। তো কে দুটো এক্সিস্ট করে, মানে কে আমি কে বলছি এখানে, এফ দুটোই শুরু দুটো এক্সিস্ট করে, এটা হতে পারে এটা হতে পারে, কোনো সমস্যা নেই। তো তোমার এই গ্রাফগুলো কখন আমরা আঁকতে দিতে পারে, এগুলো মনে রাখতে হয় কোনটা ডিজাইন কেমন হবে এরকম। তবে যদি তোমাকে সাপোজ বললো যে এ সাইন, ছোট করে লিখি, এ সাইন ওমেগা টি এর আঁকতে বলো, মানে ডেল এর মান 0, ডেল কে 0, তাহলে এইটুকু কেবল আঁকতে বলো, তাহলে কি হবে আঁকা? তাহলে একটা সাইনের গ্রাফ আঁকে দেবো আমরা। ইয়াপ এক্স্যাক্টলি, তখন আমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, অথবা যদি ওরা এরকম জিনিস আঁকাতে বলে তাহলে আমাদের এইখান থেকে গ্রাফটা শুরু হবে, কারণ এর আগে মাইনাস আছে, তার মানে এটা আমাদের পজিটিভ দিকে ই অংশ কেটে নিবে, ই না মানে ডেল অংশ। বুঝতে পারলাম, মানে আমাদের যেভাবে গ্রাফ চাইবে আমরা সেভাবে আঁকাবো। এ তো কস আমি দেখাচ্ছি, সমস্যা নাই। ওটা তো আমাদের সাইন পার্টটা গেল, সাইনটা তো বুঝলাম। এবার আমরা কসে আসবো। কসের অরিজিনাল গ্রাফটা, কসের অরিজিনাল গ্রাফ হচ্ছে এরকম, এটা হচ্ছে কসের গ্রাফ। আচ্ছা, যদি এর সাথে ডেল না থাকে এটা হবে আমাদের, বাট যদি এর সাথে নেগেটিভ ডেল থাকে, নেগেটিভ ডেল, তাহলে এখানে যে সমীকরণটা একটু দেরিতে শুরু হয়েছে না, সেক্ষেত্রে একটু এইদিকে শুরু হবে, লাইক সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা এরকম হবে, যে আনুমানিক এরকম। প্রশ্ন করে আমি তো আর জানি না কখন দিব কখন দিব না, আপ টু ইউ, মানে আপ টু টিচার। তবে না, আমি বলি এগুলো এগুলো দেয় না, আমি বলি এগুলা ওরকম দেয় না। তোমার যেটা দেয় সেটা হচ্ছে এইটা, এই যেটা বললাম না, এটা থেকে ম্যাথ আসতে পারে ভাই, বাট এমন না যে আমরা এটা তুচ্ছ করতে পারবো। ভাই ছবিটা পুরোটা নাই কেন? হুম, এটা তো পুরোটা নাই।
আমি পড়িনি ওই চ্যাপ্টার, তবে হ্যাঁ আমার জানা আছে টপিক এক্সিস্ট করে। হ্যাঁ, না আট অধ্যায় তো কথা কথা না, ইয়াতে থাকে সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার ভৌত আলোকিত। 9 চ্যাপ্টারও এক্সিস্ট করে, 9 চ্যাপ্টার এক্সিস্ট করে আমি জানা আছে। 9 চ্যাপ্টার আমি বলি ফার্স্ট পেপারে। আর কোথায় থাকে তাহলে? শর্টের বাইরে গেলে তো থাকতেও পারে, শর্টের বাইরে তো আমার নলেজ নেই। ও তোমার লেগে তো পড়া লাগবে। এলা, কোনগুলার অফার তো 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারটা কালকে যা জানো তা জানো, আমাকে 9 চ্যাপ্টার পড়া লাগবে, না পড়ে তো তোমাকে অযথা পড়ে লাভ নাই। আমি ভালোভাবে পড়ি, আগে ম্যাথ শুরু করি, আমাকে পড়ে তোমাকে পড়া লাগবে। তার মানে বুঝতে হয়েছে তোমার দ্বিগুণ আমাকে ভালোভাবে পড়া লাগবে, র্যান্ডমলি পড়লেই হবে না। হ্যাঁ, ও ত্বরণের এটা আমরা সাইনের গ্রাফ তো চিনি, সূত্রের উপর ভিত্তি করে অলওয়েজ। ঠিক আছে, এই পার্টটুকু আসলে বুঝার জন্য, এটা ছবি আঁকার সময় দেখাতে হবে না, এটা বোঝার জন্য যে এই গ্রাফের সর্বোচ্চ ভ্যালু, এটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান আর এ ওমেগা স্কোয়ার হওয়া পসিবল। মানে কি, এই পুরাটার মান -1। -1 কেন বলেন স্যার? মাইনাস আর মাইনাসে গুণফল কত হয়? প্লাস হয়। কেবল কতটুকু বাঁচবে? ওমেগা স্কোয়ার এ, এবং সেটা হচ্ছে সর্বোচ্চ মান। কেন সর্বোচ্চ মান? এই সাইনের সর্বোচ্চ মান কত হয়? 1। কসের সর্বোচ্চ মান কত হয়? 1। যখন এই সাইনের সর্বোচ্চ মান 1 হবে, 1 আর মাইনাসে কত হয়? -1। তার মানে বোঝায় ওইটা এইটুক মাইনাস ওমেগা স্কোয়ার এ। বাট সাইনের মান যখন ঋণাত্মক দিকে সর্বোচ্চ অর্থাৎ -1, মাইনাস আর মাইনাসে কেটে এটা হয়। এবার আমরা যদি একটু কস দেখতে চাই, যখন কসের মান 1, এই পুরোটার মান 1, তখন ওমেগা এ বাঁচলো না কেবল। তার মানে ভি এর সর্বোচ্চ মান, আমাদের সূত্র ছিল কিন্তু ভি ম্যাক্স কত? ভি ম্যাক্স এ ওমেগা বা ওমেগা এ, এটাই হচ্ছে ভি ম্যাক্স। ঠিক আছে, আর যদি কসের মান মাইনাস হয়, কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে গ্রাফের হয়তো একটা যদি ম্যাথ পাই আমি স্ক্রল করে, তাহলে ওই ম্যাথটা দেখিয়ে দিব। তবে গ্রাফের ম্যাথ রেয়ারলি এক্সিস্ট করে, এটা লাইক এমসিকিউ বা খ নাম্বার এরকম টাইপ। আচ্ছা ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাকলো, যাও তুমি। ওয়ালাইকুম আসসালাম।